রাতুল চেয়ার টেনে ঘুমন্ত চৈতির মুখটা দেখে যাচ্ছে। কি আছে ওর এই মুখটাতে যার জন্য সে এত মুগ্ধ হয়? তার কাছে মনে হলো তার পাপের রাজত্বে একটা সুন্দর পবিত্র ফুল ফুটেছে, আর সেই ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। সে সেই গন্ধটাকে যেন আতর হিসেবে নিজের গায়ে মেখে নিচ্ছে। হাজারো মেয়েকে ছুঁয়েছে এই হাতে, কিন্তু যখনই চৈতিকে ছোঁয়ার কথা ভাবছে কিছু একটা অদৃশ্য কারণে তার হাত থেমে যাচ্ছে। এটা কি? কেন যখনই তার দৃষ্টি চৈতির দিকে যায় তখনই কিছু একটুকু আলাদা অনুভব হয়? এটা কি মায়া? কি সেই জাদু যা তাকে বশীভূত করেছে? কোথায় হারিয়েছে তার আগের স্বাভাবিকতা? কেন তার মন ও হৃদয়ের মধ্যে চৈতি এইভাবে গেঁথে যাচ্ছে? যখন থেকে চৈতিকে দেখেছে আর কোনো নারীর সঙ্গ ভালো লাগে না, আর কোনো নারীর দিকেও তাকাতে ভালো লাগে না। হাজার নারীর ভিড়ে তার চোখ কেবল তার কোমলমতি শান্ত মায়াবী মুখে আটকে যায়। তবে কি আমার তো চরিত্রহীন পাষণ্ড এমপি ঘায়েল হলো, পবিত্র হলো কি এই মেয়েটির সংস্পর্শে? বেশ তো, তাই হোক। আজ আমি রাতুল আহমেদ ঘোষণা দিলাম, পৃথিবীর সমস্ত মেয়ে আমার জন্য হারাম, শুধুমাত্র একটি মেয়ে ব্যতীত। ঘুমন্ত চৈতি মুখ পানে তাকিয়ে বলল, একমাত্র আমার কোমলমতি ছাড়া। চৈতি, তুমি আমার জীবনে আসা এক শুভ্র ভালোবাসা, যার স্পর্শে মুছে যাবে সকল কালিমা। চৈতি, তুমি আমাকে শুধুমাত্র এই দুনিয়ার এক নারী হিসেবেই নয়, এক অমোঘ কাব্যিক সৌন্দর্য হিসেবে তোমার অস্তিত্বে বেঁধে রেখেছ, যা কখনোই মুছে যাবে না। তুমি আমার প্রতিটা শ্বাসে, প্রতিটা নিঃশ্বাসে। আমি শুধু তোমাকেই অনুভব করি, আর কিছু নয়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সে একটা বিয়ার নিয়ে বিয়ারটা খাওয়া শুরু করে। বিয়ার চুমুক দিল সে। বেলকনিতে দাঁড়িয়ে দেখতে লাগলো যত দূর তার চোখ যায়। সব মানুষেরই অতীত থাকে। রাতুলের জীবনেও অতীত আছে, ভয়ঙ্কর অতীত। সেই অতীতের জন্য আজ সে জঘন্য। তবে সমস্যা নেই, তার অতীত থেকে, তার একাকিত্ব থেকে বের হতে একটা খড়কুটো লাগত। আর সেই খড়কুটো সে পেয়ে গেছে, তা হলো চৈতি, যাকে সে কিয়ামত পর্যন্ত আগলে রাখবে তার হৃদয় কোঠরে। রাতুলের ঠোঁটে বিয়ার লাগলেও মনে হলো স্বাদ বদলে গেছে। কেন জানি তিক্ত লাগছে, যেন এই নেশা আর তার শরীরে কাজ করছে না। সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। তার হৃদয়ের গহীনে কোথাও একটা পরিবর্তন হচ্ছে, সেটা সে নিজেই টের পাচ্ছে। এই অনুভূতি কি ভালোবাসা, নাকি এটা শুধুই মোহ? না, এটা মোহ নয়। এটা কিছু গভীর, কিছু শুদ্ধ, কিছু যা সে আগে কখনো অনুভব করেনি। রাতুল ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 2টা বাজে। বাইরের রৌদ্র তপ্ত হয়ে উঠেছে, চারদিকে উত্তপ্ত হাওয়া বইছে। সে একবার চৈতির দিকে তাকায়, এখনো গভীর ঘুমে ডুবে আছে। ঘুমন্ত অবস্থায় চৈতির মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সে জানে চৈতি এখনো দুর্বল, গত কয়েকদিন ধরে ঠিকমতো খায়নি, শরীরও ভেঙে পড়েছে। তাকে আর ঘুমাতে দেওয়া ঠিক হবে না, এখন তার খাবার দরকার। রাতুল ধীর পায়ে বেলকনিতে থেকে রুমে প্রবেশ করল। তারপর আলগোছে চৈতির দিকে এগিয়ে এসে আলতো গলায় ডাক দিল, চৈতি, এই চৈতি, ওঠো, বেলা হলো, খেয়ে নিবে। রাতুলের ডাক শুনে চৈতি পিটপিট করে তাকায়। তাকিয়ে যখন দেখে রাতুল ওর দিকে অনেক ঝুঁকে আছে, আতঙ্কে দিকবিদিক হয়ে সে এক লাফে পিছনে ছিটকে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সমস্যাটা কি? আপনি এইভাবে আমার দিকে ঝুঁকেছিলেন কেন? রাতুল ওর রিয়েক্ট দেখে বাঁকা হাসল, তারপর বলল, অনেক বেলা হয়েছে, খেয়ে নিবে, চলো। আপনার যদি মনে হয় আপনার পাপের অন্নের একটা দানা আমি মিসরাতুল রহমান চৈতি সেইটা গ্রহণ করব, তাহলে ভুল ধারণা। আমি আপনার অন্ন গ্রহণ করব না। তির্যক হাসল রাতুল, তারপর বলল, এইটুকু শরীরে এত তেজ, আই লাইক ইট। ওরে আমার বোকা চৈতি পাখি রে, শরীরের তেজটা ধরে রাখতে হলেও তো তোকে খাবার খেতে হবে। মেয়েদের এত তেজ ভালো না। আমি খাবার নিয়ে আসছি, চুপচাপ খাবার খেয়ে নিবে, একদম কোনো প্রকার টেপো করবে না। কথাটা বলে রাতুল রুম থেকে বের হয়ে গেল। চৈতি ভালো করে রুমটা দেখে নিচ্ছে, কোথায় কি আছে না আছে সব। গটগট পায়ের শব্দ শুনতেই চৈতি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে এসে ভালো করে ওয়াশরুমটা দেখতে লাগলো। চৈতির যা দেখার দেখে নিয়েছে। চৈতি দ্রুত ফ্রেশ হয়ে বের হতে দেখলো রাতুল ওর জন্য খাবার নিয়ে বসে আছে। চৈতি নিজেকে যথাসম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করলো। বিপদে সব থেকে মাথা ঠান্ডা রাখতে হয়, আর ও এইটুকু বুঝে গেছে ওর সাথে সহজে পেরে উঠবে না।
তার শরীর আসলেই দুর্বল। এখন তাকে খেয়ে শক্তি সঞ্চয় করতে হবে। সে ধীর পায়ে গিয়ে বিছানায় বসল। রাতুল চৈতির দিকে খাবারের প্লেটটা এগিয়ে দিল। চৈতি খাবারের প্লেটটা হাতে নিয়ে ভাবছে কিছু। রাতুল চৈতির দিকে তাকিয়ে বলল, সমস্যা কি, খাচ্ছ না কেন? এই খাবারটা যে আমার জন্য নিরাপদ সেটা কি করে বুঝবো? এই খাবারটা আগে আপনি খেয়ে দেখান। রাতুল চৈতিকে যত দেখছে তত অবাক হচ্ছে। এইটুকু সময়ে এতটা চেঞ্জ, এটা কি করে সম্ভব? রাতুল চৈতির খাবার থেকে একটু খাবার নিয়ে তা মুখে দিল। রাতুলকে খাবার খেতে দেখে সে অনেকটা নিশ্চিত হলো যে খাবারে কোনো প্রকার কিছু মেশানো নেই। সেও খাবারটা মুখে তুলে নিয়ে খেতে লাগলো। রাতুলও খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হতে রাতুল প্লেট দুটো রেখে আসলো। প্লেট দুটো রেখে রুমে আসতেই চৈতি বলে উঠল, আমার ড্রেস কখন আসবে? এইসব ড্রেস পরে থাকতে বিরক্ত লাগছে। রাতুল ঠোঁট কামড়িয়ে হেসে বলল, এইসব ড্রেসে তোমায় খুব হয়রানি লাগছে। ছোঁয়ার অনুমতি থাকলে এখনই ছুঁয়ে দিতাম। চৈতি রাগান্বিত কণ্ঠে বলল, আপনি কি ভোট চুরি করে এমপি হয়েছেন? আসলে আমার সন্দেহ হচ্ছে কোনো মানুষ জেসে পড়ে কোনো চরিত্রহীন লম্পটকে এমপি বানাবে না। আদৌ কি আপনি দেশের জন্য কোনো কাজ করেন নাকি মেয়ে নিয়ে পড়ে থাকেন? তোমার মনে হচ্ছে না তুমি অতিরিক্ত সাহস দেখাচ্ছ? আমার সাথে এভাবে কথা বলার সাহস কারও নেই। এই প্রথম একটা পুচকে মেয়ে আমার সাথে এইভাবে কথা বলছে, তাও আমার চোখে চোখ রেখে। বাকি কেউ দেখায়নি কারণ তারা চৈতি নয়, আর আমি চৈতি। চৈত্র মাসের মতো তেজ তো থাকবেই। রাতুল ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে বলল, এজন্যই তো তোমাতে মেতে উঠেছে আমার মন, তোমার তেজে ঝলসে যাওয়ার জন্য। তেজি পাখিকে পোষ মানতে হেব্বি মজা। শুনো মেয়ে, আমি একটু বের হব কাজে। রুম থেকে বের হওয়ার চেষ্টা করো না। রুম থেকে বের হওয়ার চেষ্টা করলে তোমার জন্য ক্ষতিকর। অ্যাসিড রূপ ধারণ করব আমি। কথাটা বলে আলমারি থেকে তার পায়জামা পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে গেল। ড্রেস চেঞ্জ করে এসে দেখল চৈতি গভীর চিন্তায় মগ্ন। সে একটু কেশে চৈতি ধ্যান ফিরিয়ে বলল, আমার আসতে দেরি হবে, কোনো প্রকার চালাকি করবে না, আই রিপিট। আর টাইমলি খেয়ে নিও। আর তোমার ড্রেস বিকালে আসবে। টাটা বলে চলে গেল। অদূরে তাকিয়ে রইল চৈতি। ও যাওয়ার পর সে একটু হাসল। তার পরিকল্পনার জন্য পারফেক্ট।